আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শহীদুল ইসলাম, ইসলাম লিগাল সলিউশন BD.com এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা একটা বিষয় আলোচনা করব, সেটা হলে যে কোনো পক্ষ, একটা মোকদ্দমার বাদী অথবা বিবাদী, তিনি তার যে প্লেইন বলতে কিন্তু শুধু বাদী পক্ষের আর্জিই মিন করে না, বিবাদী যে জবাবটা দেন এটাকে প্লেইন করা, এটা হলো বিবাদীর আর্জি। এখন সেই আর্জির সমর্থনে তাকে আদালতে অবশ্যই সাক্ষ্য প্রদান করতে হবে, ওরাল এভিডেন্স। সেই ওরাল এভিডেন্সের পাশাপাশি আপনার বক্তব্যকে সমর্থন করে ডকুমেন্টারি এভিডেন্স আদালতে দাখিল করতে হবে। এখন দেখা যায় যে সেই এভিডেন্সটা আদালতে কিভাবে আপনি প্রমাণ করবেন। যেমন আপনি যদি কোনো সম্পত্তির বাই ইনহেরিটেন্স রেকর্ডীয় মালিক হয়ে থাকেন, তাহলে আপনাকে সেই রেকর্ডের কপি আদালতে দাখিল করতে হবে। এই আদালতে দাখিল করে সেটাকে এক্সিবিট করতে হবে, কারণ আপনার এই ডকুমেন্টটা যদি আদালত এক্সিবিট না করেন, তাহলে আদালত ইজ নট বাউন্ড টু কনসিডার ইউর ডকুমেন্ট। সেজন্যেই আদালতের কনসিডারেশনের নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ওই ডকুমেন্টটা এক্সিবিট করতে হবে। এখন এই এক্সিবিট করার সিস্টেমটা কি? যিনি এই বক্তব্যটা দিবেন এবং ক্লেম করবেন, তিনি ওই কাগজটা আদালতে দাখিল করবেন এবং বলবেন যে আমি এই ডকুমেন্টটা আদালতে দাখিল করলাম এবং এখানে এই ওয়ারিশ সূত্রে আমি এই সম্পত্তির মালিক। এখন ধরেন আপনি যদি একটা সম্পত্তির দলিল বলে মালিক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে দলিলের মূল কপি অবশ্যই আদালতে দাখিল করতে হবে। এখন কোনো কারণে যদি ওই মূল দলিলের কপি আপনার কাছে না থাকে, তাহলে আপনি যখন আর্জিটা লিপিবদ্ধ করবেন, তখনই আপনাকে কারণটা বলতে হবে যে এই ডকুমেন্টটা কেন আপনার কাছে নাই। ওই দলিলটা যদি আপনি কোনো ব্যাংকে মর্গেজ দিয়ে থাকেন বা হারিয়ে যেয়ে থাকে বা কোনো দৈব দুর্বিপাকে নষ্ট হয়ে থাকে, সেটা আপনাকে আপনার আর্জিতে বলতে হবে। আর্জিতে বললেই হবে না, তৎ সমর্থনে আপনাকে যদি এটা পুড়ে যায় বা হারায়ে যায়, তাহলে এটার সমর্থনে আপনি থানায় জিডি করেছেন কিনা। যদি জিডি আপনি করে থাকেন, তাহলে সেই জিডির কপি আদালতে দাখিল করবেন এবং আদালতে সাক্ষ্য দেওয়ার সময় এই বক্তব্যটাও আপনাকে উপস্থাপন করতে হবে। পাশাপাশি আপনার এই দলিলকে যদি প্রতিপক্ষ চ্যালেঞ্জ করে, অর্থাৎ বলে যে না এটা জেনুইন না, তখন আপনি এই দলিলটা কীভাবে প্রমাণ করবেন? ইটস এ ভেরি ভাইটাল পয়েন্ট। শুধু সার্টিফাইড কপি দিলেই কিন্তু আপনার মামলা প্রমাণ হবে না। মামলা প্রমাণের জন্য আপনি যে সার্টিফাইড কপিটা দিলেন, প্রথমত আপনার আর্জিতে বলতে হবে যে কেন আপনি অরিজিনাল দিতে পারছেন না, এবং সাক্ষী দেওয়ার সময় যখন আপনি সার্টিফাইড কপি দাখিল করবেন আদালতে, এটার যে সত্যতা প্রমাণের জন্য ওই দলিলের যে ভলিউম, সেটা অবশ্যই আপনি কল ফর করতে হবে এবং আদালতে ওই ভলিউম আপনাকে দেখাতে হবে এবং এই ভলিউমটা যে সংশ্লিষ্ট রেজিস্ট্রার অফিসে কোনো কর্মকর্তা বা কর্মচারী তিনি আদালতে নিয়ে আসবেন এবং ওই ভলিউমের কত পৃষ্ঠায় আপনার যে এই দলিলের বর্ণনা আছে সেটা থাকতে হবে এবং সেখানে যে আপনার থাম্ব ইম্প্রেশন আছে বা যে বক্তব্যগুলো আছে, এটা আদালতের সম্মুখে নিয়ে আসতে হবে। এটা হলো ধরেন আপনার একটা ডকুমেন্টারি এভিডেন্স। আবার আরও অনেক কিছু আমাদেরকে প্রমাণ করতে হয়, যেমন আপনার পজিশন সম্পর্কে, পজিশনে আপনি আছেন কি নাই। আপনি অনেকগুলো এভিডেন্স আদালতে দাখিল করতে পারেন। কোরআন এভিডেন্সটা আপনি দিলেনই, কিন্তু ডকুমেন্টারি এভিডেন্স কী দিবেন? আপনি যদি জমি একটা ল্যান্ড আপনি মালিক হন, ভোগ দখল করেন, আপনার নামে যদি সর্বশেষ রেকর্ড থাকে বা প্রিভিয়াস রেকর্ড থাকে, তাহলে আপনি নিশ্চয়ই আপনি সরকারকে খাজনা প্রদান করছেন। সেই খাজনার দাখিলা আপনি আদালতে দাখিল করবেন। বা
আপনি যদি ওখানে কোনো রকম কনস্ট্রাকশন করে থাকেন বা আপনার ঘর বাড়ি থাকে, তাহলে আপনি একটা হোল্ডিং ট্যাক্স আছে, হোল্ডিং নাম্বার আছে, আপনি সেখানে বিদ্যুৎ এবং পানি কনজিউম করতেছেন, সেই বিদ্যুৎ বিল, ওয়াটার সাপ্লাইয়ের যে বিল, বা যদি আপনার গ্যাস সংযোগ থাকে সেই গ্যাস বিল, এগুলো আপনি আদালতে দিয়ে প্রমাণ করতে পারেন যে ইউ আর ইন পজেশন। পাশাপাশি কিন্তু আপনাকে আপনার যে প্রতিবেশী আছে তাদেরকে দিয়েও মৌখিক সাক্ষী আদালতে দিতে হবে। কারণ এই প্রতিবেশী সাক্ষী কিন্তু সিভিল বা ক্রিমিনাল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা এভিডেন্স অ্যাক্টের 144-এর জি, যে আশপাশের ব্যক্তির বক্তব্যটা কী, তারা আপনার বক্তব্যটাকে সমর্থন করে। আর একটা বিষয় আমি বলতে চাই, যেটা অনেক মামলায় আমি দেখে থাকি, যে অনেক সময় বাদীর মামলা খুব ভালো, তাই ওই শুধু বাদী একাই আদালতে সাক্ষী দিচ্ছেন, এর সমর্থনে কোনো সাক্ষী নেই। ইটস এ ভেরি ব্যাড। কারণটা হলো, আপনি যে বক্তব্যটা দিলেন কেউ তো আপনাকে সমর্থন করল না। আপনার বক্তব্যটাকে কার সাথে যাচাই বাছাই করা হবে, কে আপনাকে সমর্থন করবে? এই জন্য যে কোনো মোকদ্দমায় অন্তত 3 জন সাক্ষী দিতে হবে। প্রথমত আপনি আপনার সাক্ষী দিলেন, আর একজনকে সাক্ষী দিতে হবে যে ইউ আর ইন পজেশন সম্পর্কে বা আপনার মালিকানা সম্পর্কিত এটা সাক্ষ্য দিতে হবে। এবং এই সাক্ষীগুলো সাধারণত আপনার নেইবার যারা, জমির পাশে যারা, তাদেরকে আদালতে আনার চেষ্টা করবে। এটার গুরুত্ব বেশি বহন করে। আপনি যদি ধরেন আপনার বাড়ি একটা গ্রামে, সাক্ষী নিয়ে আসলেন অন্য এক থানা, তখন ওই সাক্ষীকে অতটা রিলাই করা যায় না, কারণ সে ওখানটা জানার কথা না। এবং ওই সাক্ষীকে অবশ্যই আদালতে বলতে হবে যে হ্যাঁ, আপনি ওই মামলার জমি আপনি চেনেন, পার্টিকে চেনেন। এইসব ক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রশ্ন করা হয় যে আপনি মামলার জমির দাক্ষতিয়ান বলতে পারেন কিনা। এখন দাক্ষতিয়ান যদি আপনি বলতে না পারেন, তাহলে আপনি কোন জমিটা চেনেন? সেক্ষেত্রে জমির দাক্ষতিয়ান উল্লেখ করতে হবে, জমির পরিমাণ উল্লেখ করতে, যেমন আপনার সাক্ষীতে থাকবে, এবং সেগুলো আপনার যে সাপোর্টকারী যেসব সাক্ষীরা থাকবে তাদেরকে দিয়ে হবে। আবার ধরেন অনেক ক্ষেত্রে হলো যে আপনার ডেট অফ নলেজের বিষয় থাকে, যে আপনি এই যে কজ অফ অ্যাকশন কখন স্টার্ট হলো, সেই কজ অফ অ্যাকশনের জন্য আপনি যখন জানলেন বা ঘটনাটা স্টার্ট হলো, আপনি যদি সাবসিকুয়েন্টলি জানেন, তাহলে 3টা বিষয় আপনাকে প্রমাণ করতে হবে। আপনি কার মাধ্যমে জানলেন, তার নাম আপনি আর্জিতে বলবেন, এবং আপনি যখন আদালতে সাক্ষ্য দিবেন সেখানে বলবেন, এবং আপনি যার কাছ থেকে জানলেন তখন সেখানে আর কে কে উপস্থিত ছিল তাদের নাম বলবেন, এবং তাদেরকেও আদালতে এসে বক্তব্য দিতে হবে যে হ্যাঁ, আমার সম্মুখে এটা বলা হয়েছে, এবং কত তারিখে কখন, এখানে ডেট এবং টাইম অবশ্যই মেনশন করতে হবে, এবং কার কার উপস্থিতিতে এটাও উল্লেখ করা অত্যন্ত জরুরি। এবং মূল বিষয়বস্তু যেটা নিয়ে মোকদ্দমা, সেই বিষয়টাও এখানে অবশ্যই ডিসক্লোজ করতে হবে। যদি আপনি এটা ডিসক্লোজ না করেন, আপনি একক সাক্ষী দেন, তাহলে আপনার মামলায় হেরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তাই মামলার যে কোনো ডকুমেন্ট প্রমাণ করার একটা বিষয়ের একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা আগে আমাদের বুঝতে হবে যে মামলার আমি কী ধরনের মোকদ্দমা দায়ের করতেছি, এবং সেই মোকদ্দমা এটা কোন লয়, এবং এইটা ডকুমেন্টটা কীভাবে প্রমাণ করতে হবে, সেই সম্পর্কে এভিডেন্স সম্পর্কে একটা সুষ্ঠু এবং স্বচ্ছ ধারণা থাকতে হবে। এবং যেই ডকুমেন্টটা নিয়ে আপনি আদালত উপস্থাপন হবেন, সেই ডকুমেন্টটা সম্পর্কেও আপনার একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। আদারওয়াইজ দেখা যাবে যে আপনি প্রপারলি ক্লায়েন্টকে ইনস্ট্রাকশন দিতে পারতেছেন না, এবং ক্লায়েন্ট আপনার এই যে দুর্বলতার কারণে ক্ষতির সম্মুখীন হতে পারে। আসলে আমি একটা কথা সবসময় বলে থাকি যে একজন অ্যাডভোকেট, ওনার কাজই হচ্ছে লিটিগেন্ট পিপলকে সাহায্য করা। এখন আপনি যদি কাউকে সাহায্য না করতে পারেন, কাউকে ক্ষতি করার অধিকার কিন্তু আপনার নাই। তাহলে আমরা যদি কোনো বিষয় সম্পর্কে আমাদের ল্যাকিংস থাকে জানায়, অবশ্যই আমরা সেটা জানার চেষ্টা করব। প্রয়োজনে যিনি এই বিষয়ে বিশেষজ্ঞ এমন সিনিয়রের শরণাপন্ন হব, এবং
আসলে কি এই বিষয়ে জানার কোনো শেষ নেই। আপনাকে প্রতিনিয়ত লেখাপড়া করতে হবে, জানতে হবে, জার্নালগুলো দেখতে হবে, তারপরে ডিসকাশন করতে হবে, সিনিয়রদের সাথে যেতে হবে এবং অনেক কিছু কিন্তু আপনি বইয়ের মধ্যে পাওয়া যায় না। সেটা সিনিয়রদের মাধ্যমে শিখে নিতে হয়। যাই হোক, আমরা মূল যে আলোচনাটায় ছিলাম যে কিভাবে আপনি একটা ডকুমেন্ট আদালতে প্রমাণ করবেন। এই যে পজেশনের বিষয়টা আমি বলছিলাম, সেই পজেশনে আপনি ডকুমেন্টারে দিলেন। এখন দেখা গেল এটার মধ্যে ২ রকম অপরপক্ষ দাখিল করলো, আপনিও দাখিল করলেন। তখন কোর্টের কাছে এখানে একটা কনফিউজ সৃষ্টি হতে পারে। তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি এই তফসিলগঠিত সম্পত্তির একটা লোকাল ইন্সপেকশন চাইতে পারেন। সেটা হলো অর্ডার 26 রুল 9। একজন অ্যাডভোকেট কমিশনারকে নিয়োগ করলে ওই অ্যাডভোকেট কমিশনার সরজমিন তদন্ত করে উভয় পক্ষের উপস্থিতিতে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে তিনি একটা রিপোর্ট তৈরি করবেন এবং সেই রিপোর্টটা কিন্তু আদালত তার রিটে যেই সব বিষয়গুলো জানতে চাইবেন অবশ্যই সেটাকে পূরণ করতে হবে এবং দখলে কে আছে যদি থেকে থাকে সেখানে গাছপালা কেমন আছে বা কতদিন পর্যন্ত দখলে আছে, এটা বিভিন্ন মামলার ক্ষেত্রে, যেমন আপনি উচ্ছেদের মামলার ক্ষেত্রে আপনার অবশ্যই যদি সেটা হয় খাস দখলে, সেটা সে কতদিন আগে আছে, কত তারিখে সে উচ্ছেদ হলো এবং এই ইতিপূর্বে তিনি দখলে ছিলেন কিনা, এইসব বিষয়গুলো কিন্তু বাদীকে খুব সুন্দরভাবে প্রমাণ করতে হবে। সেটা বাদী হোক বা বিবাদী হোক, যার মামলা তাকে প্রমাণ করতে হবে। কিন্তু আইনে এখানে একটু ব্যতিক্রম আছে যে প্রথম যে বিষয়টা হলো যিনি মোকদ্দমা দায়ের করবেন তাকেই তার মোকদ্দমা প্রমাণ করতে হবে। সেখানে বিবাদী যদি তার মোকদ্দমা প্রমাণ করতে নাও পারে, ওই বিবাদের ব্যর্থতার কারণে বাদী কিন্তু কখনো কোনো মামলায় ডিগ্রি পেতে পারে না বা জয়লাভ করতে পারে না। ইট ইজ দ্য সেটেলড প্রিন্সিপাল অফ ল। তাই সবসময় মনে রাখতে হবে, সেটা ফৌজদারি মোকদ্দমা হোক বা দেওয়ানি মোকদ্দমা হোক, সেটা বাদীকেই তার মামলা প্রমাণ করতে হবে। আপনি যদি কোথাও বলেন যে এখানে ফ্রড হয়েছে, শুধু বলে দিলেন যে আমার সাথে প্রতারণা হয়েছে হবে না। সেই প্রতারণাটা হাউ টু কমিট, কীভাবে এটা সংগঠিত হয়েছে এবং আপনি সেটা কীভাবে এক্সপ্লেন করেছেন এবং সেটা কীভাবে আপনি প্রমাণ করবেন, আপনার সাক্ষ্য এবং ডকুমেন্টারি এভিডেন্স আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আর্জিতে যে কথা বলেছেন এটা সঠিক। এটা যদি আপনি প্রমাণ করতে পারেন, ইউ উইল বি সাকসেস। আদারওয়াইজ তো আপনার সাকসেস বড় কঠিন বিষয়। এখানে আরেকটা জিনিস আপনাকে দেখতে হবে যে আবার যেমন যদি কোনো ফোর্স ডকুমেন্ট নিয়ে কোনো মোকদ্দমা হয়, সেই ফোর্স ডকুমেন্ট কিনা এটা আপনি কী করে জানবেন? ফোর্স ডকুমেন্টের ক্ষেত্রে প্রথমত আপনাকে দেখতে হবে যেই ডকুমেন্টটা আদালতে দাখিল করা হয়েছে এটা আদৌ জেনুইন কিনা। তাহলে জেনুইন হয়ে প্রথম প্রমাণ করতে হবে যে ওই যে সংশ্লিষ্ট ভলিউম তলব করে দেখতে হবে যে আসলে ওই তারিখে এত নম্বর দলিল হয়েছে কিনা এবং এখানে লেখা আছে কিনা। দ্বিতীয়ত আপনাকে প্রমাণ করতে হবে যিনি এই দলিল দাতা তিনি আদৌ এই দলিলটা সম্পাদন করেছে কিনা, তিনি সাক্ষ্য দিয়েছে কিনা এবং তার থাম্ব ইম্প্রেশন, তার আঙুলের ছাপ আছে কিনা এবং আঙুলের ছাপ যদি থেকে থাকে তাহলে ওনার আরও কিছুগুলো থাম্ব নিয়ে ইম্প্রেশন নিয়ে এটা হস্তরেখা বিশারদের কাছে প্রেরণ করতে হবে এবং হস্তরেখা বিশারদের যে রিপোর্ট এটা আদালতে প্রেরণ করতে হবে। নট অনলি দ্যাট, ওই হস্তরেখা বিশারদ আদালতে সাক্ষ্য দিতে হবে এবং অপরপক্ষ যদি সেখানে আপত্তি উত্থাপন করে সেক্ষেত্রে আদালত ওই রিপোর্টটা কিন্তু ক্যান্সেল করতে পারে। আর একটা কথা মনে রাখতে হবে যে আন্ডার সেকশন 73 অফ দি এভিডেন্স অ্যাক্ট, সেখানে কোর্ট এর প্রিজাম্পশন ইজ ভেরি ভাইটাল। কোর্ট যদি মনে করে যে না এই যে হস্তরেখা বিশারদের যে রিপোর্ট এটা সঠিক নয়, এই জন্যই বলা হয় যে কোর্ট ইজ দ্য এক্সপার্ট অফ অল এক্সপার্ট। সেক্ষেত্রে এখানে কোর্টের একটা বিশাল ক্ষমতা আছে। যাই হোক, এখানে বিভিন্ন মামলার ক্ষেত্রে প্রমাণের ক্ষেত্রে যেমন আপনি কোনো মামলা চুরির মামলা বা হত্যা মামলা বা ডাকাতি মামলা,
এগুলো প্রত্যেকটা প্রমাণের একটা সুনির্দিষ্ট কৌশল আছে। সেখানে ধরেন আপনাকে যেমন ক্রিমিনাল মামলায় অনেকগুলো ব্যাপার আছে, যেমন আপনি অ্যাডমিশন, কমিশন, কনফেশন, তারপরে আপনার ঠিক এই মুহূর্তে অনেক কথা মনে আসছে না, এগুলো অত্যন্ত ভাইটাল। যেমন আপনি একজন আসামিকে নিয়ে পুলিশকে দিয়ে একটা কনফেশন করাই দিলেন, কনফেশনটা ট্রু অ্যান্ড ভলান্টারি কিনা এটা কিন্তু প্রসিকিউশনকেই প্রমাণ করতে হবে যে কনফেশনাল স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ভলান্টারি। এখন ট্রু অ্যান্ড ভলান্টারি প্রমাণ করার জন্যে যিনি এই কনফেশনাল স্টেটমেন্টটা রেকর্ড করেছেন সেই ম্যাজিস্ট্রেটকে আদালতে এসে সাক্ষ্য প্রদান করতে হবে। এবং আরেকটা জিনিস আপনারা দেখবেন যে 164 যে স্টেটমেন্টগুলো যে রেকর্ড করা হয় যে প্রেসক্রাইব ফর্মে, সেখানে কিন্তু ম্যাজিস্ট্রেটকে অন্তত 7টা জায়গায় ওনাকে অ্যাটেস্টেড করতে হয় এবং ওনার সাক্ষ্য করতে হয়। কিন্তু এখন 364 অনুসারে ম্যাজিস্ট্রেট শুধু 7টা জায়গায় সই করে দিবেন আর সেই 164টা ট্রু অ্যান্ড ভলান্টারি হবে? নো, তাকে প্রত্যেকটা বিষয় আসামিকে এক্সপ্লেইন করতে হবে এবং কেন হচ্ছে তার ওনাকে রিজনিং করতে হবে, রিজনিংটা সেখানে থাকতে হবে। আর আরেকটা বিষয়, যেমন ধরেন একজন কনফেশন করলো, কনফেশনটা ট্রু, হ্যাঁ কথাগুলো সব ঠিক আছে, বাট ইট ওয়াজ নট ভলান্টারি। আপনি তাকে প্রেশার দিয়ে, ভয় দেখিয়ে, প্রলোভনের মাধ্যমে আপনি যদি এটা আদায় করেন তাহলে ইট ইজ নট ভলান্টারি। তাহলে যদি ভলান্টারি না হয় তাহলে ট্রু হইলেও কোনো লাভ নেই, আবার যদি ট্রু হয় ভলান্টারি না হয় তাহলে ওটাও কোনো আইনগতভাবে এর কোনো এভিডেন্সিয়াল ভ্যালু নেই। তাহলে এইসব বিষয়গুলো মামলা প্রমাণের জন্য, সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের জন্য যে প্রমাণের পদ্ধতি, বিভিন্ন মামলায় এই প্রমাণের পদ্ধতি বিভিন্ন রকম। আমাদের এভিডেন্স অ্যাক্টে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা সেকশনে এখানে এই জন্য এভিডেন্স অ্যাক্টের উপরে আপনার ভালো দপ্তর থাকতে হবে। আজকে অনেক কথা বলে ফেললাম, আজান নয়, আবার দেখা হবে অন্য কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। আর আমার এই বক্তব্য যদি আপনার কোনো কাজে আসে বা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন বিষয়গুলো আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।